হ্যালো। जी सर। সো স্ট্র্যাটেজিক চয়েসটা মোর অ্যাবাউট দোজ এরিয়াস, যে আপনার হাতে যা আছে, যে রিসোর্স আছে, যে মার্কেটটা আপনাকে কর্পোরেট থেকে সেট করে দিছে, ওই ওই এরিয়া গুলাতে আপনি কিভাবে কাজ করবেন, বা যদি কর্পোরেট মার্কেটও সেট করা না থাকে তাহলে কিভাবে মার্কেট সেট করবেন। এগেন আপনি ধরেন কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি নিতেছেন, আপনি জানেন না কোন মার্কেটে যাইতে হবে। সো মার্কেট সিলেকশনের ক্ষেত্রে ওই স্ট্র্যাটেজি কেমন হবে। আপনি চিন্তা করেন যে আপনি আপনি চিন্তা করতেছেন না আমি কোন মার্কেটে যাব, বা আমি কোন প্রোডাক্ট লঞ্চ করব, আমার তো ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আছে, আমি কোন মার্কেটের জন্য কোন প্রোডাক্টটা লঞ্চ করব। সো ওই জিনিসগুলো অ্যাগেন স্ট্র্যাটেজিক চয়েস, কনসিডারিং দ্য ডিফারেন্ট সিনারিও ইন ডিফারেন্ট মার্কেট, the benefits and features and competitors of every product, যদি প্রোডাক্টের কথা বলেন। দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্ট্র্যাটেজি চলছেন, আলটিমেটলি একটা স্ট্র্যাটেজি তো সিলেক্ট করছেন, সবাই মিলে বলছেন না ঠিক আছে এই মার্কেটে যাব, এই প্রোডাক্ট নিয়ে যাব, এই প্রাইসিং নিয়ে যাব, এই রিসোর্স নিয়ে যাব, সব ঠিক করা। এবার ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি যান। ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজি যায় দেখলেন যে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে তখন চ্যালেঞ্জ ফেস করবে। চ্যালেঞ্জ গুলো কেমন হইতে পারে, যে আপনি যা চিন্তা করে গেছেন মার্কেটে গিয়ে দেখতেছেন ডেভিয়েশন, আপনি যা প্ল্যান করে গেছেন মার্কেটে গিয়ে দেখতেছেন আলটিমেটলি যা করছেন তার থেকে আইদার ওভার বা এক্সেস হচ্ছে, লেস হচ্ছে। সো এই ডেফিসিট বা সারপ্লাসটাকে ফাইন টিউন করা লাগবে, আবার স্ট্র্যাটেজিকে রিবিল্ড করা লাগবে, ফাইন টিউন করা বলে যেটাকে, যেটা রিভিউ স্টেজে করা হয়। এন্ড কন্ট্রোলিং আলটিমেটলি, যখন রিভিউ করে দেখবেন, যে রিভিউটা করা হয় কখন, যখন আপনার স্ট্র্যাটেজি ইনিশিয়ালি যেটা করা হয়েছে এটা কি বেস্ট শেপে নাই, এটাকে বেস্ট শেপে আনার জন্য আপনাকে ফাইন টিউন করতে হয়। এন্ড কন্ট্রোল হচ্ছে আপনার ফাইন টিউন বেস্ট স্ট্র্যাটেজিটা অলওয়েজ যেন বেস্ট থাকে, ওইটার জন্য কন্ট্রোলিং অ্যাপ্রোচ। কন্ট্রোল দিয়ে এটাকে অলওয়েজ মনিটর করা হয় যে না আপনি যে স্ট্র্যাটেজিটা নিচ্ছেন এটা ওই সময়ের জন্য বেস্ট হইতে পারে, বাট আবার যে টাইম চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, ওটার সাথে সাথে আপনার স্ট্র্যাটেজিটাকে আবার কি করতে হয়, রোল বা রিভলভিং বলে যেটাকে চেঞ্জ করতে হয়। সো কন্ট্রোলটা মোর অ্যাবাউট আপনি স্ট্র্যাটেজি যেটার জন্য সেট করছেন ওই স্ট্র্যাটেজিটা এক্সিকিউশন হচ্ছে কিনা এন্ড রাইটলি ফলো আপ হচ্ছে কিনা সেটা এনশিওর করা হচ্ছে কন্ট্রোলের কাজ। সো এই 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 চারটা জিনিস যেটা আছে, এই চারটা জিনিসটাই চারটা জিনিস আপনার স্ট্র্যাটেজি প্ল্যানিং প্রসেস, যেটা বলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, ওইটাই মেইন কাজ। আপনি বইয়ে অনেক পড়াশোনা করবেন বাট আলটিমেটলি এই চারটা জিনিস একবার মাথায় ঢুকে গেলে আপনার মুখস্থ করা লাগবে না। সো এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস মাস্ট গো আন্ডার দিস প্রসেস। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, দেন হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস পরে স্ট্র্যাটেজি চুজ করতে হবে, চুজ করলে ইমপ্লিমেন্টে যাইতে হবে, ইমপ্লিমেন্টে গেলে রিভিউ আছে, কারণ ইমপ্লিমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা এটা রিভিউ করবেন। এন্ড ফাইনালি ইজ দ্য কন্ট্রোল থিং। টু টু কন্ট্রোল মানে হচ্ছে প্রসেস, পুরোটা প্রসেস আবার কি করা, ফাইন টিউন করা প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, ইমার্জেন্ট অ্যাপ্রোচটা বেসিক্যালি হচ্ছে আপনার যখন যেটা দরকার ওই অনুযায়ী স্ট্র্যাটেজি নেওয়া, মানে সিচুয়েশন বেসড স্ট্র্যাটেজি যেটা বলে। ইমার্জেন্ট, ইমার্জেন্ট দ্যাট মিনস দ্যাট ইজ ইমার্জিং বেসড অন দ্য সিচুয়েশন, বেসড অন দ্য ডিফারেন্ট সিচুয়েশন দ্যাট অ্যারাইজেস ইন ডিফারেন্ট টাইম। সো ইমার্জেন্ট অ্যাপ্রোচটা টু স্ট্র্যাটেজি এইমস টু ইভলভ মানে কি কন্টিনিউয়াসলি আপডেট হয়, স্ট্র্যাটেজি কন্টিনিউয়াসলি এন্ড ইনক্রিমেন্টালি, দ্যাট মিনস সিচুয়েশনের উপর বেস করে কন্টিনিউয়াসলি ইভলভ করা বা আপডেট করা, যেটাকে বলা হয় ইমার্জেন্ট অ্যাপ্রোচ। সো পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ ইমার্জেন্ট অ্যাপ্রোচ অফ strategy setting. So it therefore involves strategic analysis, review, control as with the formal approach, but strategic choice and implementation are concurrent. That means আপনি যেটা চয়েস করছেন এটা ইমপ্লিমেন্টেশন দুটো একসাথে হতে হবে। সো এই জিনিসটাই এখানে একদম ডিফারেন্ট আকারে বলছে যে ফর্মাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এই চারটা জিনিস তো বলেই আসলাম যে এই চারটা জিনিস হচ্ছে মেইন থিং, চারটার মাধ্যমে স্ট্র্যাটেজিটা কমপ্লিট করা হয়। দেন হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট যেটা বলতেছে এখানে, the emergent approach to the strategy process addresses these two problems by, কোন দুই প্রবলেম, প্রবলেম দুইটা কি এখানে দেখেন, প্রবলেম দুইটা হচ্ছে এখানে যেটা বলতেছে the formal approach to the strategic management in a process of strategic planning had frequently criticized because of it assumes human activities are rational and logical. That means আমি ধরে নিলাম মানুষজন কি রেশনাল বা লজিক্যাল কাজ করবে, জেনারেলি সব পলিসিতেই সব কিছুতেই জেনারেল থিঙ্কিং, যে এটা কি হয় মানুষজন রেশনাল কাজ করবে, বাট দেয়ার আর সার্টেন থিং দ্যাট মাস্ট নট বি রেশনাল। আমি ধরে নিয়েছেন রেশনাল হবে বাট সবকিছু কি রেশনাল হয়,
রেশনাল হয় না। দেয়ার আর সাম লিমিটেশনস ওভার দেয়ার। সো রেশনাল থিং, there must not be everything in a rational or well directed way. So there is something that is changing over the time. সো এই জিনিসটাই হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিতে রেশনাল এন্ড লজিক্যাল কথাটা যে বলছে, অলওয়েজ মানুষ রেশনাল নাও হইতে পারে। সো এটা ওয়ান অফ দ্য ক্রিটিসিজম অফ দ্য ফর্মাল স্ট্র্যাটেজিক প্রসেস, যে আপনি ফর্মাল স্ট্র্যাটেজি যেটা বলতেছেন, এখানে তো মানুষ রেশনাল চিন্তা করে আপনি স্ট্র্যাটেজি ফর্মুলেট করছেন, বাট হোয়াট ইফ ইফ পিপল আর নট অ্যাক্টিং অ্যাজ এ রেশনাল হিউম্যান বিং, তাহলে কি হবে? এটা কনসিডারেশন নাই, সো এটা একটা প্রবলেম। দেন হচ্ছে ইট প্রডিউসেস prospective solution for the long term. Generally, long term চিন্তা করে strategy নেওয়া হয়. But changes in the environment the short term. What about if the environment is changes so fast? Because আমরা যে strategy নেই, এটা একটা long term direction মাথায় নিয়ে করি। ফর্মাল অ্যাপ্রোচ মানে একটা একদম একদম ওই খাতা কলমে যে অ্যাপ্রোচের কথা বলা আছে স্ট্র্যাটেজিক সেটিং এর, এটার ক্রিটিসিজমে দুইটা কথা বলতেছে। একটা হচ্ছে মানুষ রেশনাল নাও হইতে পারে, আরেকটা কথা বলতেছে আমরা স্ট্র্যাটেজি তো লং টার্ম একটা একটা নির্দিষ্ট একটা ভালো একটা টাইম ফ্রেমের জন্য নেই, 5 বছর, 10 বছর, 3 বছর মিনিমাম। সো এই টাইমটা থেকে আপনার প্রতি মুহূর্তে বিজনেস সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। তাহলে হাউ ডু উই 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 কাম উই অ্যাচিভ দ্য চ্যালেঞ্জেস ওভার দেয়ার? সো হাউ ডু উই কমবেট দ্য চ্যালেঞ্জেস ওভার দেয়ার? সো এটা যেটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, ওইটার জন্য আপনি যে স্ট্র্যাটেজিটা একটা 3 বছর, 4 বছর, 5 বছর প্ল্যান নিয়ে নিলেন, ওটার সাথে কন্টিনিউয়াস চেঞ্জিং এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর সাথে আপনি কিভাবে অ্যাডাপ্ট করবেন, ওই জিনিসটা চলে আসে তখন। সো আপনি একটা একটা দিশে একখান চাবি মেরা দিশে সাইরা চলতেছে, একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতেছেন, তো হবে না। মার্কেট তো চেঞ্জ হয়ে যাচ্ছে সো ফাস্ট, সো কুইক মার্কেট চেঞ্জ হচ্ছে। সো ইউ নিড টু অ্যাডপ্ট অর ইউ নিড টু কোপ ইউর সেলফ উইথ দ্য চেঞ্জেস ভেরিয়েবল ইন দ্য মার্কেট। ওকে। সো এই কথাটাই, দুটা ক্রিটিসিজমের কথা বলতেছে ওরা। সো এই দুইটা জিনিসের মধ্যে ইমার্জেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে মেইন থিং। দ্যাট মিনস এই যে ফর্মাল অ্যাপ্রোচ, একটা আছে ফর্মাল অ্যাপ্রোচ যে আপনি একদম খাতা কলমে যেমনি কইছে স্ট্র্যাটেজি অমনি নিবেন। আর এটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাপ্রোচ, যেটা ফর্মাল থেকে একটু ট্রেডিশনাল, না নন ট্রেডিশনাল। নন ট্রেডিশনাল নিয়ে যেটা বললাম, এটা ইনক্রিমেন্টালি আপডেট হয় উইথ দ্য চেঞ্জ অফ দ্য টাইম। আস্তে 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 ডেভেলপ করে 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 ফাইন টিউন করে করে সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে করে তাকে আপডেট করতে হয়। যার কারণে বলতেছে ইমার্জেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে মোর মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, মোর সিচুয়েশন ফ্রেন্ডলি। সো এখানে যেটা বলতেছে accepting the final goal is often unclear, therefore adapting to the human needs and evolving continuously incrementally, যেটা বললাম কন্টিনিউয়াসলি ইভলভ করতে হবে, হিউম্যান নিডের সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। প্রত্যেকটা টাইমে হিউম্যান নিড চেঞ্জ হয়, প্রতিটা সিচুয়েশনে চেঞ্জ হয় বিজনেস এনভায়রনমেন্ট, সো এটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। and ultimate objective of the company is same, accepting the final goal is the ultimate objective of any strategy formulation. আচ্ছা, এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, ওটা দেখে নিন। কোন প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে কথা বলবো। আচ্ছা, মেকিং স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা নিয়ে এখানে দেখেন কি বলছে, যে if you assume that strategic management follows the formal model with a logical sequence which involves analyzing the current situation, generating choices relating to the competitors, product and market, and implementing the chosen strategy, then to develop a strategy, a business has to answer the following question. That means to follow the formal approach of the strategy, you need to answer the following questions. What are the questions over there? এক নাম্বার হচ্ছে হোয়াট ইজ ইট গুড এট, আপনি কোনটাতে ভালো। আপনি স্ট্র্যাটেজি ফর্মুলেট করবেন আগে আপনার আপনাকে নিজেকে কোশ্চেন করেন, আপনি কোনটাতে গুড এট। আপনি কোন আপনি আপনি মোবাইল ফোন কি বাটন ফোনে গুড এট, নাকি না স্মার্টফোনে গুড এট, নাকি না আপনি সুপার টেকনোলজিতে গুড এট, কোনটাতে গুড এট? আপনি ওটাকে সিলেক্ট করেন। দেন হাউ মাইট দ্য মার্কেট চেঞ্জ, আপনাকে মার্কেট চেঞ্জটাকে আগে থেকে ফোরসি করতে হবে, আগে থেকে চিন্তা করতে হবে, আগে থেকে একটা ডেমো মাথায় নিতে হবে, টেম্পো মাথায় নিতে হবে, যে টেম্পোটা দিয়ে আপনি নিজেকে ড্রাইভ করবেন, যে না হ্যাঁ আমি চিন্তা করতেছি মার্কেটটা টেকনোলজি মার্কেট, তো আগামী 5 বছরে অনেক সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে, বা এই সেক্টরটা এইভাবে চেঞ্জ হবে, ওইটা হয়তো বা এমনই থাকবে। সো আপনি যেই প্রোডাক্ট বা যেটাতে কোডেড, ওটার রিলেভেন্ট এরিয়াতে মার্কেটটা কিভাবে চেঞ্জ হবে ওটা নিয়ে চিন্তা করতে হবে। দেন হচ্ছে হাউ ক্যান কাস্টমার স্যাটিসফ্যাকশন বি ডেলিভার্ড, আলটিমেটলি আপনি যে মার্কেটের কথা চিন্তা করতেছেন, আপনার টার্গেট অডিয়েন্স যারা, আপনার যেটাতে গুড এট, এটার অবশ্যই টার্গেট কাস্টমার আছে। সো ওই টার্গেট কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আপনি কি ডেলিভারি দিতে পারবেন, বা আপনি হাউ ক্যান ইউ স্যাটিসফাই দ্য কাস্টমার মোস্ট।
সো এটা একটা ইম্পর্টেন্ট থিং। দেন হাউ মাইট প্রিভেন্ট দ্য প্ল্যান ফ্রম কামিং ইনটু বিং। সো আপনার হচ্ছে সামনে যে প্রবলেম আসতেছে ওই প্রবলেম গুলাকে শুট আউট করার জন্য আপনি কি ধরনের স্ট্র্যাটেজি নেবেন সেটাও আপনাকে চিন্তা করতে হবে, বা আপনার হাতে কি অ্যাভেলেবল রিসোর্স আছে, যে সামথিং ইফ সামথিং ওয়েন্ট রং, ইফ something will go significantly wrong, how do you combat the situation, how do you manage the problem? So আগে থেকে চিন্তা করতে হবে আমি একটা স্ট্র্যাটেজি নিলাম, এই স্ট্র্যাটেজির ফিউচারে দেখা গেল যে সাকসেসফুল হলো না, বা অর্ধেক সাকসেসফুল হলো অর্ধেক সাকসেসফুল হলো না, বা এটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসলো, তাহলে আপনি নেগেটিভ কতটুকু নেগেটিভ হবে ওটাকে প্রিভেন্ট করতে পারবেন? ওই ক্যাপাসিটি আপনার আছে? ওটাকে ওই শকটা বেয়ার করার ক্যাপাসিটি আপনার আছে কিনা সেটাও চিন্তা করতে হবে। সো আপনি একটা স্ট্র্যাটেজি নিলেন এন্ড ছেড়ে দিলেন, এই বিষয়টা এমন না। স্ট্র্যাটেজিটার ফলো আপ কি হবে, স্ট্র্যাটেজির কনসিকুয়েন্স কি হবে, ওটার নেগেটিভ ইম্প্যাক্ট যদি থাকে ওটা রিস্ক কেমন, আলটিমেটলি রিস্কটাকে অ্যানালাইসিস করে আপনাকে নেগেটিভ থিক, মানে যদি হয় এমন আপনারা রিস্ক এন্ড পড়ছেন, রিস্ক ম্যানেজমেন্টে পড়বেন যে রিস্ক এ মানে কি, রিস্ক এন্ড আনসার্টেনিটি পার্থক্য কি। সো আপনি এনিথিং যাই কিছু নেন, দুনিয়া যা কিছু করেন সবকিছুরই একটা নেগেটিভ এন্ড পজিটিভ সাইড আছে। সো আপনি একটা স্ট্র্যাটেজি নিয়েছেন, এটার যেমন পজিটিভ সাইড আছে এটা নেগেটিভ সাইডও থাকতে পারে, যে এটা রিস্ক থাকতে পারে। সো ওই রিস্ক গুলাকে আপনি কিভাবে মিটিগেট করবেন সেটাই প্রিভেনশনে কাজ করবেন। দেন বলতেছে হোয়াট শুড বি ডান টু মিনিমাইজ রিস্ক, ওই যে রিস্ক গুলা প্রিভেন্ট করার জন্য আপনি কি কি করতে পারবেন সেই অল্টারনেটিভ গুলা সিলেক্ট করবেন। হোয়াট অ্যাকশনস টু বি ফলোড, আলটিমেটলি কি অ্যাকশন নিয়ে ওই রিস্ক গুলাকে মিনিমাইজ করবেন। সো আলটিমেটলি ওই কোশ্চেন গুলা নিয়ে স্ট্র্যাটেজিক ডিসিশন সারাউন্ডেড। সো আপনি যদি একটা গুড ডিসিশন নিতে চান, স্ট্র্যাটেজি ডিসিশন, আপনাকে অবভিয়াসলি এই কোশ্চেন গুলার রাইট আনসার নিয়ে দেন আপনাকে স্ট্র্যাটেজি চুজ করতে হবে। উইদাউট answering all those questions given there, you may not be able to formulate a good strategy. কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? স্ট্র্যাটেজি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো। আচ্ছা ভাই। ওকে, দেন ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্র্যাটেজিক ডিসিশন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন বলতেছি, কারণ হচ্ছে এখানে দেখেন একজন ভদ্রলোক জনসন এন্ড স্কলস কি বলছে, exploring corporate strategy have summarized the characteristics of the strategic decision for a business as follows. That means একটা কর্পোরেট স্ট্র্যাটেজি কি ধরনের হবে সেই জিনিসগুলো এখানে একটু ডেমনস্ট্রেট করার চেষ্টা করছে, যে কর্পোরেট স্ট্র্যাটেজি মাস্ট বি কনসার্ন উইথ দ্য স্কোপ অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটিস, আপনার বিজনেস অ্যাক্টিভিটিস এর ওভারঅল স্কোপ নিয়ে কাজ করবে। সো আপনারা যে কনফিউশনে থাকেন যে কোনটা কর্পোরেট স্ট্র্যাটেজি হবে বা কোনটা বিজনেস স্ট্র্যাটেজি হবে, এটা ক্লারিফিকেশনের জন্য এই কোশ্চেন গুলো। যে যদি আপনার ডিসিশনটা বিজনেস স্কোপ নিয়ে হয় তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটা কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। যদি এমন হয় এটা যে ইটস ক্যাপাবিলিটিস এন্ড দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ অপারেট, যদি এটা এমন হয় ইটস রেলিভেন্ট টু দ্য ক্যাপাবিলিটিস এন্ড দ্য এনভায়রনমেন্ট, আপনি কোন এনভায়রনমেন্টে রান করবেন, মোর অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য ইনভেস্টমেন্ট, এটা নিয়ে কথা বলে, তাহলে এটা কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। যদি এটা রিসোর্স অ্যালোকেশন নিয়ে হয় এটা কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। যদি এটা এমন হয় যে অপারেশনাল ডিসিশন, দ্যাট মিনস দ্য সেট অফ এ চেইন অফ লেসার অপারেশনাল ডিসিশন, দ্যাট মিনস যেখানে অপারেশনাল ডিসিশন কম থাকে সেটা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। দেন দে বেসড অন দ্য ভ্যালুস এন্ড এক্সপেকটেশন অফ দ্য সিনিয়র ম্যানেজমেন্ট, দ্যাট মিনস সিনিয়র ম্যানেজমেন্ট, দ্যাট মিনস বোঝাচ্ছে বোর্ড লেভেল বা সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছে তা ওইটা নিয়ে কনসার্ন থাকে, তাদের ডিমান্ড বা এক্সপেকটেশন নিয়ে কনসার্ন থাকে, তাহলে এটা অবভিয়াসলি কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। দেন লং টার্ম ডাইরেকশন নিয়ে যদি হয় সেটা অবভিয়াসলি কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। দেন দে নিড টু চেঞ্জ ইন দ্য বিজনেস, মানে দে লিড টু চেঞ্জ ইন দ্য বিজনেস, এনি কাইন্ড অফ চেঞ্জ অবভিয়াসলি কর্পোরেট লেভেল বা টপ লেভেল থেকে আসে। সো এটা মাথায় নিতে হবে যে যদি অর্গানাইজেশনাল ডাইমেনশনে চেঞ্জ আসে তাহলে অবভিয়াসলি এটা রেলিভেন্ট টু দ্য কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, নট বিজনেস লেভেল অর অপারেশনাল লেভেল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে এতক্ষণ যা বলছি ওই জিনিসগুলো নিয়ে সামারাইজ করা আছে, তবে ফার্স্ট কথাটা ফার্স্ট লাইনটা একটু দেখেন ভালো করে কি বলতেছে এখানে, যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইনকর্পোরেটস ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অ্যানালাইসিস, দেন কর্পোরেট অ্যাপ্রাইজাল, which together inform business choice of mission, goals, and strategic objectives. Strategic planning incorporates internal and external analysis. আমরা অলরেডি জানিয়ে আসছি যে আগে এক্সটার্নাল ইন্টারনাল অ্যানালাইসিস করবে, যেটাকে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস বলে, দেন কর্পোরেট অ্যাপ্রাইজাল ওইটা অ্যানালাইসিসেরই পার্ট, হুইচ টুগেদার
ইন ফ্রম দ্য বিজনেস চয়েস অফ মিশন গোলস এন্ড অবজেক্টিভস, যেটা আপনাকে হেল্প করবে টু সেট দ্য mission vision of the organization. Then any resulting gap between where the business is currently headed, বিজনেস রাইট নাও যে ডাইমেনশনে যাচ্ছে এটার সাথে where the strategy has been indicated, যদি কোনো আপনি যে স্ট্র্যাটেজি করছেন আর বিজনেস অ্যাকচুয়ালি যেভাবে রান হচ্ছে এই দুটোর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, ইট শুড বি headed and is addressed by the making appropriate strategic choice which are then implemented, reviewed and controlled. Ultimately, strategic planning process এতক্ষণ যা পড়ে আসছি স্ট্র্যাটেজি এন্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টেরই পার্ট। সো প্ল্যানিং প্রসেস নাথিং নিউ এখানে, যা হচ্ছে আপনি যে প্রসেসটা ফলো করতেছেন ওই চারটা কম্পোনেন্ট সরি রাইট ডাইমেনশনে চলছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। সো স্ট্র্যাটেজিক চয়েস ইনভলভস জেনারেটিং strategic options, evaluating this and then selecting the most appropriate one. সেম থিং, কমন কথাবার্তা, এগুলো নিয়ে নতুন কিছু না এখানে। এই জিনিসটা একটু দেখেন, যা পড়ে আসছেন এটাই এখানে বলতেছে। কর্পোরেট অ্যাপ্রাইজাল করতে গেলে আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল অ্যানালাইসিস করতে হবে, যেটা এই এই প্রথম এই তিনটা জিনিস হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এর পার্ট। দেন হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এর মাধ্যমে আপনাকে স্ট্র্যাটেজি, আপনি মিশন ভিশন ভিশন সেট করবেন। দেন আপনার মিশনের সাথে আপনি গ্যাপ অ্যানালাইসিস করবেন স্ট্র্যাটেজি চয়েসে। আপনার মিশন যা সেট করা আছে ওটার সাথে আপনার স্ট্র্যাটেজি চয়েসে কোনো গ্যাপ আছে কিনা সেটাকে চেক করবেন। সে ফর এক্সাম্পল আপনার মিশন হচ্ছে আপনি হচ্ছে অটোমোবাইলে নাম্বার ওয়ান হবেন, আর আপনি যদি পড়ে থাকেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা হচ্ছে যে অন্য কোনো ফোকাস নিয়ে বা হচ্ছে ইঞ্জিন মেকানিক নিয়ে, পার্টিকুলারলি যেটা আপনার অবজেক্টিভ দেবেন না। সে ফর এক্সাম্পল আপনি আইটি তে নাম্বার ওয়ান হতে চান, বাট আপনি যদি হবে না। সো আইটির কোন পার্ট নিয়ে যাইতে চান, আলটিমেটলি ভেরি স্পেসিফিক টু দ্য মিশন ভিশন এন্ড অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশনের সাথে আপনার কাজগুলোও কি হইতে হবে, কনগ্রুয়েন্স থাকতে হবে, গোল কনগ্রুয়েন্স। সো স্ট্র্যাটেজিক চয়েসটা বেসিক্যালি হচ্ছে আপনি যেটা বেস্ট অল্টারনেটিভ সিলেক্ট করছেন এটার সাথে মিশনের একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে, মিশন ভিশন এন্ড গোলের। এন্ড আলটিমেটলি এটা গ্যাপ অ্যানালাইসিস পরে যখন দেখলেন যে না ঠিক আছে দিস ইজ ওয়েল এনাফ টু টেক দ্য স্ট্র্যাটেজিক চয়েস, দেন হচ্ছে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে যাবেন। ইমপ্লিমেন্টেশন স্টেজের পরে আপনি রিভিউ কন্ট্রোল করবেন, দেন এই সেম প্রসেসটা আবার রিভলভিং আকারে ঘুরতে থাকবে। সো দিস ইজ দ্য কমপ্লিট চেইন অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? এই ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বা এতক্ষণ যা হইলো কথা হইলো আজকের এই চ্যাপ্টার পয়েন্ট গুলো নিয়ে? হ্যালো, তো নাকি? হ্যাঁ, ফোর ফাংশনাল স্ট্র্যাটেজি, এটা কি আরেকবার বলা যায়? 4 পয়েন্ট। ফোর ফাংশনাল স্ট্র্যাটেজি আপনি বললেন না যে চারটা ফাংশনাল স্ট্র্যাটেজি। ওকে, আচ্ছা ফাংশনাল স্ট্র্যাটেজিটা হচ্ছে, আচ্ছা ভেরি গুড কোশ্চেন, এটাতে একটু ফোকাস কম ছিল। আচ্ছা, সো ফাংশনাল স্ট্র্যাটেজিটা বোঝার আগে আপনাকে বলতে হবে হোয়াট আর দ্য কোর ফাংশনস অফ এন অর্গানাইজেশন। আমরা আমরা পড়ে আসছি ম্যানেজমেন্টে যে চারটা জিনিসের ফাংশন, আমি আজকেও প্রথমে বলছি ক্লাস শুরুর আগে, হোয়াট আর দ্য কোর ফোর ফাংশনস অফ এন অর্গানাইজেশন। একটা ফাংশন, একটা অর্গানাইজেশনের কোর ফাংশনস কটা আছে জেনারেলি? যে চারটা ফাংশন ছাড়া অর্গানাইজেশন চলতে পারে না। স্যার এইচআর, অ্যাডমিন, মার্কেটিং আর হচ্ছে অপারেশন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি এই আনসারটা সবার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম, শুধু একজন বলছেন। আচ্ছা, সো ফাংশনাল স্ট্র্যাটেজিটা আমরা বুঝে গেছি, ফাংশন বুঝে গেছি যে এটা হচ্ছে কোর ফাংশন। এখন ওই ফাংশন গুলোকে স্মুথলি রান করার জন্য এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজি, এটা ফাংশনাল স্ট্র্যাটেজি বা অপারেশনাল স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন আমার কথা? সে ফর এক্সাম্পল একটা ফাইন্যান্স একটা ফাংশন, ঠিক আছে, একটা অর্গানাইজেশন। কারণ ফাইন্যান্স ফাংশনটাকে স্মুথলি রান করার জন্য, ফাইন্যান্স ফাংশনটা স্মুথলি রান করা বলতে কি বোঝাচ্ছে, হোয়াট আর দ্য কোর
কোর অবজেক্টিভ অফ দ্য ফাইন্যান্স ফাংশন কি হইতে পারে? একটা হচ্ছে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এনশিওর করা, একটা কোম্পানির বিজনেস কন্ট্রোল এনশিওর করা, আর একটা হচ্ছে বিজনেস পার্টনারিং করা। এই যে তিনটা অবজেক্টিভ বললাম একটা ফাইন্যান্স ফাংশনের, এই ফাংশন গুলাকে অ্যাক্টিভ রাখার জন্য, স্মুথলি রান করার জন্য এই তিনটা জিনিস ঠিক মতো হচ্ছে কিনা, এই তিনটা জিনিসকে মনিটর করবে যেই ধরনের স্ট্র্যাটেজি, ওটাই হচ্ছে অপারেশনাল স্ট্র্যাটেজি। এন্ড সেম গোজ ফর দ্য এইচআর। এইচআর এর কাজ কি? টু রিটেইন দ্য গুড এমপ্লয়ি এন্ড টু হান্ট দ্য গুড এমপ্লয়ি। এখন গুড হিউম্যান রিসোর্স কে রিটেন করা আর হান্ট করা। এখন গুড রিসোর্স কে হান্ট এন্ড রিটেন করার জন্য যে স্ট্র্যাটেজি নেবেন ওটাই হচ্ছে এইচআর স্ট্র্যাটেজি বা ফাংশনাল বা অপারেশনাল স্ট্র্যাটেজি। অপারেশনের মেন ফাংশন কি? অপারেশনের মেন ফাংশন হচ্ছে ইফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ ওয়েতে অপারেশন রান করা। এখন ইফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ ওয়েতে একটা অপারেশন রান করতে গেলে যেই ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হবে সেটা হচ্ছে অপারেশনাল স্ট্র্যাটেজি। এটা রিলেভেন্ট টু দ্য অপারেশন। আই থিঙ্ক আই এম ক্লিয়ার এনাফ। জি স্যার। ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে এটাতে? নো স্যার। আচ্ছা, সো এইটা হচ্ছে ওভারঅল এতটুকু। আজকে কি আর 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 যাবো সামনে? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা আপনাদের ওভারঅল কোনো কিছু থাকলে বলেন, আজকে ফার্দার না যায় আর স্ট্র্যাটেজিক প্রসেসটা এতটুকু পর্যন্ত থাকুক, কি বলেন? জি স্যার, আজকে স্যার একটু চলতে থাক। নাকি এই ডায়াগ্রামটা শেষ করে দেবে? ডায়াগ্রামটা অলরেডি সব সামারাইজ করা আছে, এটা শেষ করে দেবে ওকে নাকি? স্যার। ওকে এখানে স্যার। তেমন কিছু নাই। দেখেন, স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এর মধ্যে আপনাকে আমি যা বলে আসছি একটু আগে, ওই জিনিসগুলো এখানে টেবিল আকারে একটু ব্রড আকারে দিছে। দেখেন এখানে কি বলতেছে, যে এক্সটার্নাল অ্যানালাইসিস। এক্সটার্নাল অ্যানালাইসিস কি টুল কি আমি বলছি, পেস্টার অ্যানালাইসিস। দেন ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল অ্যানালাইসিস। ইন্ডাস্ট্রি লাইফ সাইকেলে বলতে বোঝাচ্ছে একটা ইন্ডাস্ট্রি ডিফারেন্ট লেভেলে চলে। যেমন একটা ইন্ডাস্ট্রি একদম ভেরি নিউ হইলে নিউ, দ্যাট মিনস আপনি একটা নিউ ইন্ডাস্ট্রি নাম বলেন তো বাংলাদেশের, একদম নিউ। নিউ ইন্ডাস্ট্রি নাম বলা যাবে একটা, যেটাতে বাংলাদেশ নতুন? হইতে পারে কার ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে। সো যদি আমরা ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল অফ কার ম্যানুফ্যাকচারিং বলি বা কার অ্যাসেম্বলিং বলি, বাংলাদেশে শুধুমাত্র একটা বা দুইটা কোম্পানি, হুন্দাই বা আর কয়েকটা দুইটা কোম্পানি হয়তো বা, তারা কি করে কার ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বল যেটা বলি, তো ওটা করে। তাহলে ওই ইন্ডাস্ট্রির জন্য, কার ম্যানুফ্যাকচারিং এর জন্য ইন্ডাস্ট্রি লাইফ সাইকেলটা কি, নিউ বা ইন্ট্রোডাকশন লেভেলে আছে। এটা নিউ থেকে গ্রোথে যাবে, দেন ম্যাচুরিটিতে যাবে, দেন আবার ডিক্লাইন করবে। প্রোডাক্ট লাইফ সাইকেল পড়ছি না আমরা? পড়ছি? ইয়েস অর নো? জি স্যার, পড়ছি স্যার। সো জি এটার স্যার। মধ্যে ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল। দেন হচ্ছে পোর্টাস ফাইভ ফোর্সেস। এটা আমরা অবভিয়াসলি জানি যে পোর্টাস ফাইভ ফোর্সেস অ্যানালাইসিস এর মধ্যে যে পাঁচটা ফোর্সেস এর কথা বলতেছে, একটা মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য এই পাঁচটা ফোর্সেস নিয়ে কাজ করতে হয়: বার্গেনিং পাওয়ার অফ দ্য বায়ার, বার্গেনিং পাওয়ার অফ দ্য সেলার, দেন হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট, রাইভালরি অ্যামং দ্য কম্পিটিটরস, আর এটা কি, থ্রেড অফ সাবস্টিটিউট প্রোডাক্ট। সো এই পাঁচটা কম্পোনেন্ট নিয়ে ডিটেলস আরো পরে আছে। আলটিমেটলি এটা জানেন, একটা মার্কেটকে অ্যানালাইসিস করতে গেলে একটা মার্কেটে কম্পিটিটর কেমন আছে, এটা পোর্টার্স ফাইভ ফোর্সেস অ্যানালাইসিস ফর দ্য কম্পিটিটর অ্যানালাইসিস। সো আপনি যদি একটা কম্পিটিটরকে, একটা মার্কেটে কি ধরনের কম্পিটিশন আছে ওটা জানতে চান, তাহলে পোর্টার ফাইভ ফোর্সেস অ্যানালাইসিস মাধ্যমে সেটা জানতে পারবেন। এন্ড লাস্ট থিং ইজ দ্য কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে মার্কেটে কম্পিটিশন কেমন, নাম্বার অফ কম্পিটিশন, নাম্বার অফ কম্পিটিটরস কতজন আছে, তাদের মার্কেট শেয়ার কেমন, দেন হচ্ছে তারা মার্কেটে মার্কেটে কতদিন ধরে আছে, হিস্টোরি কি। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে। স্টেপ টু তে যেটা বলতেছে ইন্টারনাল অ্যানালাইসিস, যেটা এক্সটার্নাল বললাম। ইন্টারনালি দেখেন কি বলতেছে, বিসিজি ম্যাট্রিক্স, প্রোডাক্ট লাইফ সাইকেল, ভ্যালু চেইন, সাপ্লাই চেইন। দ্যাট মিনস ভ্যালু চেইন সাপ্লাই চেইনের মধ্যে কি কি ভেরিয়েবল গুলো, অ্যাট্রিবিউট গুলো আছে, ওই জিনিসগুলো নিয়ে কনসার্ন। সো আপনার ভ্যালু চেইন কেমন, আপনি ভ্যালু চেইন মিনস বোঝাচ্ছে যে আপনি কয়টা সাইকেলে আপনার অর্গানাইজেশন ভ্যালু এড করে, আপনি কয়টা ধাপে ভ্যালু এড করতেছেন। সাপ্লাই চেইন মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা ফ্রম ফ্যাক্টরি টু কাস্টমারের কাছে কিভাবে যাবে সেটা। প্রোডাক্ট লাইফ সাইকেল সেম ফর ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল, এটা প্রোডাক্টের জন্য, ওটা ইন্ডাস্ট্রির জন্য। দেন রিসোর্স অডিট, ডিস্টিংটিভ মানে ডিস্টিংটিভ কম্পিটেন্সি। দ্যাট মিনস হচ্ছে ইন্টারনাল অ্যানালাইসিস এর মধ্যে আপনি একটা অ্যানালাইসিস করে নিজে দেখতেছেন যে আপনার মধ্যে এমন কি আছে যেটা আর কারোর মধ্যে নাই, যেটাকে ডিস্টিংটিভ কম্পিটেন্সি বলে, যেটা দিয়ে আপনি অন্য কম্পিউটারকে আউট পারফর্ম করতে পারবেন। সো বিসিজি ম্যাট্রিক্সটা হচ্ছে মার্কেট শেয়ার এন্ড প্রোডাক্ট শেয়ার। আপনি মার্কেটে নিউ, মার্কেট শেয়ার এন্ড মার্কেট গ্রোথ, এই দুইটা নিয়ে অ্যানালাইসিস করে। আপনি একটা মার্কেটে দুইটা জিনিস আপনি চিন্তা করতে হবে। আপনি যদি একটা মার্কেট চিন্তা করেন, মার্কেটে আপনার কত পার্সেন্ট মার্কেটে আপনি সেল করতেছেন,
তো ধরেন সে ফর এক্সাম্পল মোবাইল প্রতি বছরে 100 টাকা সেল হয়, 100 টাকার মধ্যে আপনার কোম্পানি কত টাকা সেল করে, এটা হচ্ছে মার্কেট শেয়ার। এন্ড মার্কেট গ্রোথ হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা গত বছর 100 টাকা সেল করছে, এই বছর 110 টাকা সেল করছে। এই যে ওভারঅল ইন্ডাস্ট্রি গ্রোথ কত, কথা বলে না, স্যার 10 টাকা, 10%। স্যার 10%। ওভারঅল ইন্ডাস্ট্রি গ্রোথ যদি 10% হয়, সে ফর এক্সাম্পল আপনার গ্রোথ 5%, তাহলে আপনি কি মার্কেটের গ্রোথের সাথে আপনার গ্রোথ কাছাকাছি আছে, কথা বলে না। মার্কেট গ্রোথ 10%, ইন্ডাস্ট্রি 10% গ্রো করছে, বাট আপনি আপনার সেল গ্রো করছে 5%। তার মানে আপনি মার্কেটে গ্রোথের সাথে গ্রোথ থেকে অনেক পিছিয়ে আছেন। সো এটাই অ্যানালাইসিস করে বিসিজি ম্যাট্রিক্স দিয়ে। সোয়াট অ্যানালাইসিস, কর্পোরেট অ্যাপ্রেজাল বা ইন্টারনাল অ্যাপ্রেজাল যাই বলো না কেন, ওইটাই সোয়াট দিয়ে করা হয়। দেন মিশন, গোলস এন্ড অবজেক্টিভস, এটা হচ্ছে স্টেক হোল্ডার স্যার অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিসটা তো ইন্টারনাল অ্যানালাইসিস বলছিলেন, এটা হ্যাঁ, কর্পোরেট অ্যাপ্রাইজাল। SWOT analysis internal combines step 2 and step 1 and 2, both ওয়েতে এটা কম্বাইন করে। SWOT এ দুইটা পার্ট আছে, এটা দেখছেন 1 আচ্ছা and স্যার, 2, দ্যাট মিন্স ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। SWOT এ দুইটাই স্ট্রেংথ এন্ড করে। উইকনেস ইউর এক্সিস্টিং দ্যাট মিন্স ইন্টারনাল, অপরচুনিটি এন্ড থ্রেটস ইউর এক্সটার্নাল থিং। সো SWOT ইজ দ্য কম্বিনেশন অফ বোথ। জেনারেলি ইন্টারনাল অ্যানালিসিস এর জন্য SWOT তো করা হয়, বাট SWOT হচ্ছে কম্বাইন, আলটিমেটলি ফাইনাল ডিসিশনে নেওয়ার আগে SWOT করে নিতে হয়। SWOT দিয়ে ইন্টারনাল এক্সটার্নাল বোথ করা হয়। SNWE for internal, ONT for external, যেটা যেটা potential। আচ্ছা, মিশন, গোলস এন্ড অবজেক্টিভস। সো ওইটাকে হচ্ছে আপনার স্টেক হোল্ডার অ্যানালাইসিস দ্যাট মিন্স হচ্ছে আপনার স্টেক হোল্ডার, তো আমরা পড়ে আসছি নাকি, হু আর দ্য স্টেক হোল্ডার্স, হু আর ইউ স্টেক হোল্ডার্স। স্যার বিজনেসের উপরে যাদের ইন্টারেস্ট আছে তারাই স্টেক হোল্ডার। এখন তো ওই স্টেক গভর্নমেন্ট হতে হোল্ডারের পারে, মধ্যে ভাগ করতে হবে আপনাকে, ওই স্টেক হোল্ডারের মধ্যে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করতে হবে। ভাগ করার ক্রাইটেরিয়া কি, দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে ইন্টারেস্ট। নিচে দেখবেন যে এটা নিয়ে অনেক ফিউরিও আছে। সো আপনি স্টেক হোল্ডার ইন্টারেস্টটাকে কিভাবে ভাগ করবেন, স্টেক হোল্ডার অ্যানালাইসিস এর জন্য আপনাকে আপনার বিজনেসে যারা যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে ক্যাটাগরাইজ করতে হবে, আপনি কাকে কার উপর গুরুত্ব দিবেন। সো গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আপনি দুটা জিনিস কনসিডার করতে হবে, একটা হচ্ছে এক্সটার্নাল, মানে আপনার স্টেক হোল্ডার কারো আছে পাওয়ার আছে অনেক বেশি, যেমন গভর্নমেন্ট এজেন্সি, ঠিক আছে, রেগুলেটরি এজেন্সি, তাদের অনেক পাওয়ার আছে। সো তাদেরটাকে গুরুত্ব দিবেন এক সেন্সে। আবার অনেকে আছে যে পাওয়ার নাই বাট ইন্টারেস্ট অনেক হাই, সো তাদেরটাকে গুরুত্ব দিতে হবে। কারটাকে কিভাবে গুরুত্ব দিবেন সেটা অ্যানালাইসিস করাই হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিস। সে ফর এক্সাম্পল আপনি যদি ধরেন যে গভর্নমেন্ট বা রেগুলেটরি এজেন্সির আপনার বিজনেসে ইন্টারেস্ট নাই বাট তার পাওয়ার আছে, সো আপনার তাকে কি করতে হবে, তাকে ইম্পর্টেন্স দিতে হবে, তাকে স্যাটিসফাইড রাখতে হবে। আবার অনেকে আছে পাওয়ারও আছে ইন্টারেস্ট আছে, যেমন শেয়ার হোল্ডার, সো তাকে কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। তাই কি করতে হবে, কিপ ইনফর্ম করা, তাকে তাকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। সো ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, আলটিমেটলি পাওয়ার এন্ড ইন্টারেস্টের উপর বেস করে স্টেক হোল্ডারকে গ্রুপিং করা হয়েছে এখানে। সো এটার একটা 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 থিওরি আছে নিচে, ওটা যখন যাবো তখন দেখতে পাবেন। তো বেসিক্যালি এখানে যেটা করা হয়, স্টেক হোল্ডারকে পাওয়ার এন্ড ইন্টারেস্ট দিয়ে ভাগ করা হয় ডিফারেন্ট ক্যাটাগরিতে, ভাগ করে আপনাকে অ্যাকশন দিয়ে দেওয়া হয় যে না, তারা শেয়ার হোল্ডার, তাদেরকে স্যাটিসফাই করতে হবে। তারা হচ্ছে গভর্নমেন্ট বা রেগুলেটরি অথরিটি, তাদেরকে ইনফর্ম বা তাদেরকে কি করতে হবে, ওয়েল ইনফর্ম করে রাখতে হবে, হোয়াট এভার দ্য রিকোয়ারমেন্ট। সো ওই অনুযায়ী এটাকে ভাগ করার চেষ্টা করছে আর কি, একটা থিওরি দিয়ে। গ্যাপ অ্যানালাইসিস, আলটিমেটলি আপনি 3 and 4-এ কর্পোরেট অ্যাপ্রাইজাল এন্ড মিশন ভিশন, কর্পোরেট অ্যাপ্রাইজাল এন্ড মিশন ভিশন সেটিং এ যে গ্যাপটা, ওইটাই হচ্ছে এখানে আপনি বের করবেন যে আপনার মিশন যেটা, ভিশন যেটা, ওইটার সাথে আপনার আপনার কোম্পানি রাইট নাও কোন পজিশনে আছে, এই দুইটার মধ্যে গ্যাপ অ্যানালাইসিস করে দেন আপনাকে স্ট্র্যাটেজিতে যাইতে হবে যে না, আমরা মিশন এটা, আমি রাইট নাও কর্পোরেট অ্যাপ্রাইজালের মাধ্যমে আমি জানতে পারতেছি আমার এটা আছে। সো এই দুইটার মধ্যে কি করতে হবে, গ্যাপ অ্যানালাইসিস করে আপনাকে স্ট্র্যাটেজির জন্য ফোকাসিং এরিয়া বের করতে হবে যে না, আমার এই জায়গায় গ্যাপ আছে, সো এটাকে মিটিগেট করার জন্য বা এটাকে ফিল আপ করার জন্য আমার এই স্ট্র্যাটেজি নিতে হবে। আপনাদের আর কার কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত আজকের? বুঝতে পারছেন সবাই যতটুকু পড়ানো হয়েছে আজকে? জি স্যার। জি স্যার। নেক্সট ক্লাস কি আপনাদের আজকে? স্যার অ্যাসিওরেন্স। অ্যাসুরেন্স।
অ্যাসুরেন্স। আচ্ছা, আমি যতটুকু পড়াইছি এর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে ফার্স্টে রেজ করেন, আর ফার্দার আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে। ওকে ওকে স্যার। স্যার। আর হচ্ছে আপনাদের ওভারঅল স্ট্র্যাটেজি কেমন, পড়াশোনা তো চলতেছে নাকি? কোনো প্রবলেম ফেস করতেছেন, বা কারো অন্য কোনো চ্যাপ্টারে 8 to 14 চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে, পাইছেন, বুঝেন নাই এটা ভালো করে, এমন কোনো কিছু আছে থাকলে বলতে পারেন। ওভারঅল বিজনেস ফাইন্যান্স না, এনি সাবজেক্টে কোনো প্রবলেম আছে মনে হইতেছে এটা বুঝি না কনসেপ্ট, স্যার এটা একটু বুঝে দিলে ভালো হয়, আছে এমন কিছু? স্যার বের করতেছি স্যার, অবশ্যই জিজ্ঞাসা করবো স্যার। হ্যাঁ। স্যার অবশ্যই স্যার আপনার সাথে যোগাযোগ করবো স্যার। ওকে, এই মুহূর্তে নাই তাহলে। না স্যার। ওকে, তাহলে আপনার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসে জয়েন করার আগে একটু দেখে আসেন যদি পারেন, আর লিস্ট পড়াশোনাটা কন্টিনিউশন ভালো করে করেন, কারণ পরীক্ষার সামনে তো, এখন থেকে ড্রাইভ দিলে ইউ ক্যান অ্যাচিভ ইউর টার্গেট। আজকে থেকে 1 সপ্তাহ পরে ড্রাইভটা শুরু করলেই পারবেন না, পিছিয়ে যাবেন। সো দিস ইজ দ্য হাই টাইম টু টেক ইউর প্রিপারেশন ইন এ ফুল সুইং। সো ইফ ইউ ক্যান নট টেক দ্য প্রিপারেশন ইন এ ফুল সুইং রাইট নাও, ইউ উইল ফল ইন এ ট্রাভেল। দেখা গেছে যে সবগুলো সাবজেক্টই একটু লেগে পাস হইতেছে না, এমন হইবে। সো বেটার স্টার্ট দ্য রেস রাইট নাও। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লোজ করে দিব। ওকে স্যার।